হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো চলো, আজকে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে মেন্টাল হেলথ নার্সিং এর কনভালসিভ ডিসঅর্ডার। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। কনভালসিভ ডিসঅর্ডারের ডেফিনেশন কি? এই কনভালসিভ ডিসঅর্ডার ইজ অলসো নোন অ্যাজ এন এপিলেপটিক ডিসঅর্ডার। ঠিক আছে, তো ডিসঅর্ডারটার আরেকটা নাম কি? অ্যান এপিলেপটিক ডিসঅর্ডার অর সিজার ডিসঅর্ডার, যেখানে কি যে কাঁপুনি সেটা শুরু হয়। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে কি কনভালসিভ ডিসঅর্ডার, যাকে বলে সিজার। ইজ এ নিউরোলজিক্যাল কন্ডিশন। এটা কি একটা নিউরোলজিক্যাল কন্ডিশন, যেটা কি করছে ক্যারেক্টারাইজড বাই রিকারেন্ট আনপ্রুভড সিজার। ঠিক আছে, এটা একটা কন্ডিশন যেটার মাধ্যমে কি করছে, রিকারেন্ট করছে এবং আনপ্রুভড সিজার হচ্ছে। সিজার আর সাডেন, সিজারটা কি হচ্ছে কখনো কখনো মাঝে মাঝে হয় এবং টেম্পোরারি ডিস্টার্ব। ঠিক আছে, হঠাৎ করে হয়ে যাচ্ছে এবং টেম্পোরারি ডিস্টারবেন্স করছে ব্রেন অ্যাক্টিভিটি। ঠিক আছে, ব্রেনের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেইগুলোকে কিন্তু ডিস্টারবেন্স করছে টেম্পোরারি ভাবে বা হঠাৎ করে। দ্যাট ক্যান কজ, যার কারণে কি হয়, চেঞ্জেস ইন বিহেভিয়ার। তাহলে কি হচ্ছে, যদি ব্রেন অ্যাক্টিভিটিতে চেঞ্জেস আসে তাহলে কি হবে, ব্রেনেরও বিহেভিয়ারের প্রবলেম হচ্ছে এবং সেন্সেশনের প্রবলেম হবে এবং কনসিয়াস হঠাৎ করে জ্ঞানও কিন্তু হারিয়ে ফেলতে পারে। ঠিক আছে, এরপর দেখো টাইপস অফ কনভালসিভ ডিসঅর্ডার। টাইপস অফ কনভালসিভ ডিসঅর্ডারের মধ্যে কি বলছে দেখো, এপিলেপসি। এপিলেপসিটা কি বলছে, এ ক্রনিক কন্ডিশন। ঠিক আছে, এটা একটা খুব কঠিনতম কন্ডিশন, যেটা ক্যারেক্টারাইজড করছে কি বাই রিকারেন্ট সিজার। মাঝে মাঝে সিজার হয়ে যাচ্ছে, সেটাকে কিন্তু আমরা কি বলছি, এপিলেপসি। এরপর দেখো সিজার ডিসঅর্ডার, এ ব্রডার টার্ম দ্যাট ইনকম্প্রেসেস ভেরিয়াস কন্ডিশন দ্যাট ক্যান কজ সিজার। ঠিক আছে, সিজার ডিসঅর্ডার বলতে কি সিজারটা কিন্তু হচ্ছে। এরপর দেখো ফেব্রাইল সিজার ডিসঅর্ডার, সিজার্স দ্যাট অকার ইন চিলড্রেন ইন রেসপন্স টু ফিভার। ঠিক আছে, যখন আমাদের জ্বর হয়, জ্বরের সময় যেটা সিজার হয় না, কাঁপুনি দিয়ে জ্বরটা, সেটাকেও বলা হচ্ছে ফেব্রাইল সিজার ডিসঅর্ডার। এরপর দেখো কজেস অফ কনভালসিভ ডিসঅর্ডার, কি কি কারণে কিন্তু কনভালসিভ ডিসঅর্ডার হয় দেখো, সেটা আমরা দেখে নিই। জেনেটিক্স, যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে সেক্ষেত্রে কিন্তু এটা হতে পারে। এরপর দেখো হেড ট্রমা, যদি হেডে যদি কোনো ইনজুরি হয়ে যায়, হঠাৎ করে হেডে ইনজুরি হয়ে গেল, হঠাৎ করে কোথা থেকে পড়ে গেল, মাথাতে আঘাত লেগেছে, সেক্ষেত্রে কিন্তু কনভালসিভ ডিসঅর্ডার হতে পারে। এরপর দেখো ইনফেকশন, মেনিনজাইটিস, এনসেফালাইটিস, এগুলো কিন্তু ব্রেনে আর হচ্ছে হেডে ইনফেকশন বা ইনফ্লামেশন হয়ে গেলে কিন্তু সেটা কনভালসিভ ডিসঅর্ডার হতে পারে। এরপর দেখো রেন টিউমার বা সিস্ট, যদি কোনো সিস্ট হয়ে যায় সেক্ষেত্রে ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, যদি ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের মধ্যে যদি এটা করে, মানে ডেভেলপমেন্ট ঠিকঠাক মতন করে হচ্ছে না, সেসব যদি হয়, সেরিব্রাল পালসি যেটা একটা এক্সাম্পল। ঠিক আছে, তারপর দেখো মেটাবলিক ডিসঅর্ডার, হাইপোগ্লাইসিমা, যদি সুগার লেভেল আমাদের শরীরে কমে যায় সেক্ষেত্রেও কিন্তু কনভালসিভ ডিসঅর্ডার দেখা যায়। এরপর দেখো সিমটমস হলো কি কি, রিকারেন্ট সিজার। ঠিক আছে, মাঝে মাঝে সিজার হয়ে যাবে। তারপর দেখো লস অফ কনসিয়াসনেস অ্যান্ড অ্যাওয়ারনেস। ঠিক আছে, মানে কি আমি আগেও বললাম যে আমাদের যে আমরা যে কনসিয়াস আছি সেটা কিন্তু হারিয়ে ফেলবো। এরপর দেখো মাসেল কন্ট্রাকশন হয়ে যাবে এবং কনভালশন হচ্ছে। মাসেলগুলো কি করছে, এবার পুরো কন্ট্রাকশন করছে এবং কনভালশন করছে। এবার চেঞ্জেস ইন বিহেভিয়ারে চেঞ্জেস রয়েছে এবং কনফিউশন, কোনো ডিসিশন নিতে পারছে না, যেহেতু মেন্টালি প্রবলেম হচ্ছে, বিহেভিয়ারের প্রবলেম হচ্ছে সেই জন্য। এবং ডিসওরিয়েন্টেশন, কে কোথায় আছে না আছে, মানে বুঝতেই পারছে না যে আমি কোন জায়গাতে আছি, কটা বাজে, কি সময়, না মানে কিছুই বুঝতে পারছে না আফটার সিজার হওয়ার পরে। ঠিক আছে, এরপর দেখো ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট, কিভাবে আমরা ডায়াগনোসিস করবো এবং কিভাবে ট্রিটমেন্ট করবো। তারপর ফার্স্ট অফ মেডিকেল হিস্ট্রি, প্রথমে মেডিকেল হিস্ট্রি আমরা কালেক্ট করছি, তারপর দেখো ফিজিক্যাল এক্সামিনেশন করবো, তারপর দেখো ইলেকট্রো এনসেফালোগ্রাম টু রেকর্ড ব্রেন অ্যাক্টিভিটি। ঠিক আছে, ইজি করে নিতে হবে, যেটা ব্রেন অ্যাক্টিভিটিটাকে রেকর্ড করার জন্য। এবার দেখো ইমাজিং টেস্ট, সিটি স্ক্যান করবো, এমআরআই করবো টু রুল আউট আন্ডারলাইং কজেস। ঠিক আছে, সিটি স্ক্যান করবো এবং এমআরআই করবো, যে কোনো কি কারণে হচ্ছে সেটা দেখার জন্য। এবং অ্যান্টি কনভালসেন্ট মেডিকেশন দেবো টু কন্ট্রোল সিজার, যেহেতু সিজার হচ্ছে সেজন্য কি হচ্ছে, অ্যান্টি কনভালসেন্ট মেডিকেশন দেবো। সার্জারি অর আদার ইন্টারভেনশন সাম কেসেস, সার্জারিও হতে পারে, দরকার লাগতে পারে কিছু কিছু কেসে। এবার দেখো মেনশন দ্য ড্রাগ, আমরা এর আগেও আলোচনা করলাম অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ কি কি মেডিকেশন, তো সেগুলো দেখো ফার্স্ট লাইন মেডিকেশনের মধ্যে কি বলছে, ফেনোবার্বিটালের মধ্যে কি এফেক্টিভ ফর ভেরিয়াস সিজার টাইপ। ঠিক আছে, এটা কিসের জন্য, মানে এফেক্টিভ করছে ফর ভেরিয়াস সিজার টাইপ, সিজারের ভেরিয়াস টাইপগুলো কিন্তু এফেক্টিভ করছে, ইনক্লুডিং কি টনিক, ক্লনিক, অ্যাবসেন্স অর পার্সিয়াল সিজার। ঠিক আছে, তাহলে কি মাঝে মাঝে যেগুলো সিজার হয়, মাঝে মাঝে যেগুলো সিজার হয় হঠাৎ করে হচ্ছে, এবং অ্যাবসেন্স মানে দেখা যাচ্ছে না কিন্তু ভিতরে ভিতরে হচ্ছে, সেসব সিজারগুলোকে কিন্তু ট্রিট করছে কি ফিনোবার্বিটাল। এবার দেখো ফিনটোরিন কি করছে, ইউজ টু টনিক, ক্লনিক, পার্সিয়াল অ্যান্ড কি স্ট্যাটাস এপিলেপটিক সিজার। এবার দেখো ভ্যালপোরের মধ্যে কি এফেক্টিভ ফর ভেরিয়াস সিজার টাইপ, যেটা কিছু দরকার এফেক্টিভ ফর ভেরিয়াস সিজার টাইপ ইনক্লুডিং টনিক, ক্লনিক, অ্যাবসেন্স আর কি পার্সিয়াল সিজার্স। কার্বামেজাপাইন কি ইউজড ফর পার্সিয়াল অ্যান্ড টনিক, ক্লনিক সিজার। ঠিক আছে, এরপর দেখো সেকেন্ড লাইন মেডিকেশনের মধ্যে কি ল্যামোট্রিগ্রাইনের মধ্যে কি ইউজড ফর পার্সিয়াল অ্যান্ড টনিক, ক্লনিক সিজার।
ঠিক আছে, পার্সিয়ালি ভাবে এবং টনিক ক্লনিক সিজারকেও কিন্তু এটাকে ট্রিট করে। এরপর দেখো টোপিরামেড। টোপিরামেডের মধ্যে কি এফেক্টিভ ফর পার্সিয়াল অ্যান্ড টনিক ক্লনিক সিজার, এটা কি করছে, এফেক্টিভ করছে ফর পার্সিয়াল টনিক ক্লনিক সিজার। এবারে দেখো লেভেটিরাসেটাম। লেভেটিরাসেটামের মধ্যে কি ইউজড ফর পার্সিয়াল অ্যান্ড টনিক ক্লনিক সিজার, যেটা ইউজড করছে কি পার্সিয়ালি ভাবে এবং টনিক ক্লনিক সিজার। তারপর দেখো ক্লোবাজাম। ক্লোবাজামের কি ইউজড ফর ভেরিয়াস সিজার টাইপ, এটা কি ইউজ করছে কি ভেরিয়াস সিজার টাইপকে, যেরকম কি ইনক্লুডিং এর মধ্যে কি বলছে টনিক ক্লনিক অ্যান্ড পার্সিয়াল সিজার। ঠিক আছে, এবার দেখো বেনজোডায়াজাপাইন। বেনজোডায়াজাপাইনস কি ফর অ্যাকিউট সিজার্স অর স্ট্যাটাস এপিলেপটিকাস। ঠিক আছে, লোরাজাপাম এফেক্টিভ ফর অ্যাকিউট সিজার্স অ্যান্ড স্ট্যাটাস এপিলেপটিকাস। ঠিক আছে, লোরাজাপাম ইউজ করা হচ্ছে এবং মিডাজোলাম। ঠিক আছে, ইউজ ফর অ্যাকিউট সিজার্স অ্যান্ড স্ট্যাটাস এপিলেপটিকাস। এরপর দেখো নার্সিং ডায়াগনোসিস অফ কনভালসেন্ট ডিসঅর্ডার ইন পেডিয়াট্রিক। নার্সিং ডায়াগনোসিস বলতে আমরা কি করছি দেখো, কনভালসেন্ট ডিসঅর্ডার ইন পেডিয়াট্রিক্স। পেডিয়াট্রিক্সের মধ্যে আমরা কি নার্সিং ডায়াগনোসিস আমরা করব। রিস্ক ফর ইনজিউরি রিলেটেড টু সিজার্স, ফলস অর অ্যাক্সিডেন্টস। ঠিক আছে, ইনজিউরি হতে পারে, যেরকম বললাম হেড ট্রমা যেরকম হয়, তো সেরকম ভাবে আমরা ইনজিউরি হয়ে যেতে পারে, যেহেতু কোনো ব্যালেন্স থাকছে না, কনসিয়াসনেস যেহেতু মাঝে মাঝে হারিয়ে ফেলছে। ঠিক আছে, সেই জন্য। তারপর দেখো ইনএফেক্টিভ ব্রিথিং প্যাটার্ন রিলেটেড টু রেসপিরেটরি কম্প্রেশন ডিউরিং সিজার। যখন সিজার হয় তখন কিন্তু রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, তো সেই জন্য কিন্তু ইনএফেক্টিভ ব্রিথিং প্যাটার্ন কিন্তু হতে পারে। এরপর দেখো ইম্পেয়ার্ড নিউরোলজিক্যাল ফাংশন। ঠিক আছে, নিউরোলজিক্যাল ফাংশন কি হতে পারে, ইম্পেয়ার্ড হতে পারে। কেন, রিলেটেড টু সিজার্স অ্যাক্টিভিটি, সেরিব্রাল এডিমা অর মেডিকেশন সাইড এফেক্ট। যেগুলো আমরা মেডিকেশন অ্যান্টি কনভালসেন্ট মেডিকেশন আমরা দিলাম, সেসবের তো সাইড এফেক্ট রয়েছে, সেই সাইড এফেক্টের জন্যও কিন্তু নিউরোলজিক্যাল ফাংশন ইম্পেয়ার করতে পারে। এরপর দেখো অ্যাংজাইটি রিলেটেড টু ফিয়ার অফ সিজার্স, আনসার্টেনিটি অর লস অফ কন্ট্রোল। ঠিক আছে, ভয় পাচ্ছে, সিজারের জন্য নিজে নিজে ভয় পাচ্ছে। এরপর দেখো ফিয়ার রিলেটেড টু ফিয়ার অফ সিজার্স, হসপিটালাইজেশন অর মেডিকেল কন্ডিশন। দেখো এবার দেখো রিস্ক ফর অ্যাসপিরেশন। অ্যাসপিরেশন করে নিতে পারে, অ্যাসপিরেট করতে পারে, কেন, সিজার, ভমিটিং, ইম্পেয়ার্ড সোয়ালিং। ঠিক আছে, এরপর দেখো ইম্পেয়ার্ড ওরাল মিউকাস মেমব্রেন রিলেটেড টু মেডিকেশন সাইড এফেক্টস, ডিহাইড্রেশন, প্রোগোনাইজ। তো চলো আজকে এতটাই থাকলো, এরপর আলোচনা করবো নতুন কোনো ভিডিও। ততক্ষণ তোমরা সাথে থেকো, বাই বাই।